আমি কেন আমাকে এমন ভাবে পাগল করলে? আমাকে কলঙ্ক সাজিয়ে ডুবিয়ে তোমার কি লাভ? তুমি ডুববে না, না না তুমি ডুববে না। আমরা দুজনেই আনন্দ বাড়িতে ভাসবো। কিন্তু তুমি কেন এতদিন আমায় দূরে সরিয়ে রেখেছো? আমি স্যার পাচ্ছিলাম না। দেখো না, তুমি দেখো না, আমার কপাল জ্বর তপ্ত। পায়ের কাছে একটা কীট এলেও মানুষ তার দিকে ফিরে দেখে। আমি কি কীটের চেয়ে অধম? বলো বলো, তুমি চুপ করে থেকো না। এই ভরাল রাত্রি গৃহ শাসন অগ্রাহ্য করে আমি ছুটে এসেছি। কেন? সে কি কোনো কীটাণুকীটের জন্য? কানু, তুমি আমার ইহকাল কেড়ে নিয়েছ। কেন তোমাকে আর আমি যমুনার ঘাটে দেখি না? কেন তুমি আর কদম তলায় স্নান করতে আসো না? আমি কি এত বিষ যে আমাকে তোমার দেখতেও ইচ্ছে করে না? অনেকদিন তুমি বাড়ি থেকে বেরোনি। মাত্র 3 দিন আগে একবার তুমি সখীদের সঙ্গে বেরিয়েছিলে, সেদিনও তুমি আমাকে দেখতে পাওনি। কিন্তু তার আগেই তো আমরা নৌকা বিহারে পরস্পরকে জেনেছি। তবু তুমি আমাকে ভিঙ্গাইয়ের মতো অবহেলা করেছো। দেখেছিলাম তো সেদিন। আমার সঙ্গে কথা বলবে? তুমি কি লোক সমাজে আমার কলঙ্ক প্রকট না করে ছাড়বে না? সেদিন তুমি দেখেছিলে তোমার অবহেলায় অস্থির হয়ে আমি থাকতে পারিনি। আমি একটা পদ্ম কোরকে চুম্বন রেখেছিলাম, তাও দেখেছি। তাতেও আমি নিবৃত্ত হইনি। আমি একটি অবনত দারিম্ব লতিকার সুবর্তুল ফলে হাত মিলিয়েছিলাম, তাতেও হয়নি। আমি তখন অশোক পল্লবে দংশন করেছিলাম, তুমি দেখেছিলে? সেই দেখে আমি এত অস্থির হয়ে পড়েছিলাম যে মনে হয়েছিল সখীদের সম্মুখে মূর্ছিতা হয়ে পড়বো। আর আমার শরীর কাঁপছিল, সারা গায়ে শীত বইছিল। তুমি অনেক দূরে ছিলে, তবু আমি লোকসমক্ষে কলঙ্কিনী হয়েছিলাম। তাই আর এক দণ্ডও সেখানে থাকিনি, চলে এসেছিলাম বাড়িতে। সেই দিন আবার ঠিক করেছিলাম আর কোনদিন বাড়ির বাইরে যাব না। নিজেরই আমার স্থান। আর আজ তুমি এসেছো। এসেছি রাধা, তুমি আমার কাছে এসেছো। আজ তুমি স্বয়মাগতা। আমার চোখে ঘোর লাগছে কেন? রাধা, আমার কি হলো বলতো? আমি নিজেই জানি না কখন এলাম, কি করে এলাম। কেন? স্বপ্ন নয় তো? না না রাধা, এই স্বপ্ন না। এই যে অনুভব করো, উপলব্ধি করে দেখো, আমার হাত, আমার হাত। হ্যাঁ কেন? এই তোমার হাত। দাও দাও রাধা, সেই পদ্ম করুক, সেই দারিম্বের সুবর্তুল ফল, অশোক পল্লব। তুমি বনের মধ্যে খুঁজে দেখো, ওই সবই আবার পাবে। এত হাতের কাছে সব থাকতে আমি কেন খুঁজতে যাব বলো তো? তুমি যদি দয়া না করো তাহলে কিন্তু আমি তোমার পায়ে মাথা দিয়ে শুয়ে থাকবো বলছি। না না না, কি করছো? না 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 না। বুঝেছি, তোমারও শারদ শশীর তুল্য মুখ তুমি আমাকে ছুঁতে দেবে না। তবে থাক, তোমার পায়ের নখে যে কতগুলো চাঁদ পড়ে আছে, আমি সেগুলোতে আমার ওষ্ঠ স্পর্শ। না কানু না, আমার পায়ের নখে লেগে আছে পথে ধুলো আর কাদা। না, ধুলো আর কাদাই যা প্রাপ্য, সেই চেয়ে কি বেশি পেতে পারে বলো? না কানু, তোমার জন্যই তো আমার সব। কি কি বললে তুমি? আমি এতকাল ছিলাম যেন একটা পাথরের মূর্তি। রাধা, তুমি এসে ছুঁয়ে দিলে বলেই তো আমি প্রাণ পেলাম। অথচ অথচ সেই আমি কি মোড়া দেখো, তোমার কাছে আসতেও আমার কি লজ্জা। কানু, তুমি আমার সব। কানু,
রাধা, 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 তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, এই ভব জলধিতে তুমি আমার একমাত্র রত্ন। তুমি সযত্নে আমার হৃদয়ে থাকো রাধা। এত সুন্দর একটা অংশ কেউ সুন্দর লিখেছেন না, সেই লেখাটা পড়তে পড়তে যেন পুরো ছবিটা ভেসে উঠছে। ভাবা যায় কি আজকের ভাষাতে কোনো এই ধরনের রাধাকৃষ্ণকে নিয়ে সাধু ভাষার প্রয়োগ কত রকম ভাবে থাকে, কি সুন্দর ভাবে লিখেছে, একটা দুটো শব্দ হয়তো এরকম আছে। অসাধারণ, সত্যি তাই, আমরা শেষ নেই। সুনীল লাগে সত্যি, মানে আমরা ভুলতে পারি না, যত পড়ি যত জানতে পারি তত ওনার কথা মনে হয় যে উনি কি সুন্দর। আমি আর একটা জিনিস তো শোনাবো, কারণ সকলে কথা বলতে চাইছেন আপনাদের সঙ্গে। কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, আমি বর্ণালী ধানবাদ থেকে। সুপ্রভাত দিদি, কেমন আছেন? সুপ্রভাত, কেমন আছো? অনেকদিন বাদে তোমার সঙ্গে কথা হলো। হ্যাঁ, ভালো আছো তো? ভালো আছি, আপনারা ভালো আছেন? একদম ভালো আছি। তোমাদের আড্ডায় সামিল হওয়ার জন্য কখন থেকে অধীর আগ্রহে বসে আছি। বর্ণালীকে আমি চিনি, আমরা খুব ভালো মেয়ে, ও তো ভালো কথা বলি, আবৃত্তি করে, সঞ্চালনাও করে, খুব গুণী মেয়ে আর কি। এবং প্রসূতি শুরু করে দিয়েছে, আমি বুঝতে পারছি। এরপরেই বলবে ভীষণ ভালো মটরশুটির কচুরি করে, আলুর দম করে আমাদের খাওয়ায়। আমি বলিনি, তুমি নিজেই বলে দিয়েছো। তোমাদের আড্ডায় সামিল হওয়ার তোমার যদি একদিন ওই কচুরি খাওয়াতে পারতাম। শোনালে আর চাটা হাত থেকে পড়ে যাচ্ছিল, তাই সত্যি। কিন্তু তারপরে জানো তো, সুনীলদা আরেকটা কবিতা মনে পড়ে গেল। ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে, ওকে আমি কেমন করে যেতে বলি? ও কি কোনো ভদ্রতা মানবে না? খুব ভালো লাগে এই কবিতাটা। মল্লিকা সেনগুপ্ত নিজের কথা মানবিতে এই লাইনটা তুলে দিয়েছিলেন, ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে। আমরা কে না জানি, শুরু করেছো, বর্ষা নেই, এটা আমরা হারে হারে জানি, কিন্তু ভালোবাসার পাশের অসুখটার কথা। কিন্তু আবহাওয়াটা দারুণ হয়ে গেছে, কিছু বলার নেই আর। একদম একদম। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। তুমিও খুব ভালো থাকো। এমনি করেই হেসে আবার কথা বলো আমাদের সাথে। নিশ্চয় দিদি, ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, কেমন? আমরা তো এটাই চেয়েছিলাম যে সকালের পুরো ওয়েদারটাকে তোমরা তো একদম চেঞ্জ করে দাও। নিশ্চয় দিদি, ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, কেমন? আমরা তো এটাই চেয়েছিলাম যে সকালের পুরো ওয়েদারটাকে তোমরা তো একদম চেঞ্জ করে দাও। আর একটা ফোন আছে, নিন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। কেমন আছো? ভালো আছি। কলকাতা? কে বলছেন? সিটির মোড় থেকে ডিলিট কর। দেখা পাই হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু জগন্নাথ দিদির সাথে কথা বলি। নিশ্চয়ই। জগন্নাথ দিদি, বলুন। আপনাদের দুজন কি সশ্রদ্ধ প্রণাম। হ্যালো। হ্যাঁ, আবার আশীর্বাদ নিন, আশীর্বাদ নিন। আপনারা দুজনে এসেছেন এবং আপনাদের উপস্থাপনা গুলো দেখছি প্রথম থেকে, অসাধারণ লাগছে। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের যে রাধাকৃষ্ণের যে উপস্থাপনাটা আপনারা করলেন, অসাধারণ অসাধারণ। আর তার মধ্যে একটু নিজেকে একটু বেশি মার্কস দিয়েই বলছি, দিন দিন দিন। আসলে বলার বাধ্যভঙ্গি, যখন যদি কথা বলেন মনে হয় যেন মা সন্তানের সাথে কথা বলছে। এই রাধা যদি শ্রীকৃষ্ণের সঙ্গে মায়ের ভাবে কথা বলে, সেটা খুব ভালো লাগবে কি শুনতে? না না, আমাদের সাথে যখন কথা, আপনাদের সঙ্গে সেটা বলবো, আমার সঙ্গে যেন না বলে নরম ভাবে আর কি। না 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 না, আপনার সাথে সে কথা বলবেন কেন? আমাদের সাথে যখন কথা বলেন তখন মনে হয় যেন মা সন্তানের সাথে কথা বলছে। আমি একটা কথা বলি বিবেক, আমাকে ভালো লাগাগুলো না একটু মনে মনে রাখুন, নইলে না আমার সঙ্গে যিনি এসেছেন আমি না বড় ভাই শুকিয়ে কেন নাকি বড় হিংসুটে। আমাকে একটু প্রশংসা করলেন না, একটু বলতে পারছেন? আপনি এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আপনার কণ্ঠটি, না না, আপনার কণ্ঠটি ভারী সুন্দর। আপনার বাচন ভঙ্গিও সুন্দর। অসংখ্য ধন্যবাদ। বাচন ভঙ্গিও খুব সুন্দর আপনার। অনেক ধন্যবাদ বিবেক, আপনি সঙ্গে থাকুন।
একটা কথা ঠিক বুঝতে পারি, আমরা যতবার সকালবেলা এখানে উর্মিলি জগন্নাথের সঙ্গে বসেছি, মানুষের মনের মধ্যে যে সম্পর্ক থাকে, যে খুনসুটি থাকে, যে ভালো লাগা থাকে, সেটা কিন্তু সারা জীবন সঙ্গে থাকতে পারে যদি আমরা নিজেরা চাই। হ্যালো, হ্যালো কে বলছেন? বলছি গুড মর্নিং, সত্যগোপাল দে বলছি। গুড মর্নিং, কেমন আছেন সত্যদা? অনেকদিন বাদে কথা হচ্ছে, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আমরা ভালো আছি। আর ওখানে যে মানুষ দুজন বসেছেন, জগন্নাথ দা এবং উর্মি বৌদি, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আর ওদের দুজনকে দেখলেই মনে হয় সিম্বল অফ লাইফ। আর একটা চ্যানেলে তো আর একটা চ্যানেলের কথা বলা যায় না, তবুও একটু আগে কিন্তু জগন্নাথ দার কথা শেষ হয়েছে একটি বিখ্যাত FM চ্যানেলে, যেটা উর্মিদিরও হচ্ছে। মানে আমাদের দিনটা তৈরি করে দেন দাদা। আর দুজনকে দেখেই মনে হয় সিম্বল অফ লাইফ। আর জগন্নাথ দা উর্মি বৌদিকে দেখে মনে হয় কিভাবে ভালোবাসার কানে কানে কথা বলা যায়, ভালোবাসার হাত ধরে চলা যায়। আর ওদের দুজনকে দেখেই বোধহয় বলতে পারি প্রতিদিন আসে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। দাদা এবং বৌদি দুজনে ভালো থাকবেন, একটু আশীর্বাদ করবেন। ভগবান আপনাদের তোমার ভালো থাকো। ভালো থাকো তুমি। শেষে মায়ের আশীর্বাদী হাত তোমাকে স্পর্শ করুক। খুব ভালো থাকো তুমি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, এই রাধাকৃষ্ণ তো চিরকালীন শাশ্বত প্রেমের মূর্তি। আমরা প্রেম করতে আমি তোমার বলছি, সুনীলদা কিন্তু শাশ্বত জায়গাগুলোকে মানে উনি লঘু স্বরে বলেন, এমন ভাবে বলেন যেন মনে হয় কি কিছু একটা এমনি গপ্প টপ্প হচ্ছে। যখন শেষ হয় জিনিসটা, তখন আমরা ফিল করতে পারি যে একটা শাশ্বত কথাকে উনি ধরে নিচ্ছেন। ওনার মধ্যে একটা ইটারনাল জায়গা ছিল। উনি কিন্তু যার জন্য উনি যে কতটা বড় সেটা পরিণতি না এলে, একটু বয়স না হলে ওকে ধরা মুশকিল। আসলে কবি আমাদের সত্যতর জিনিসই বলেন, সত্যের থেকে যেটা বড়। ঠিক। আমি ওনার একটা কবিতা বলবো। হ্যাঁ হ্যাঁ, ও মাই কি কথা মানে বলছি আর কি, কবিতাটার নামটাও দেখো কি অদ্ভুত নামটা, কে কাকে টানছে। কে কাকে টানছে, সুনীল গঙ্গোপাধ্যায়। শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা। অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই স্যাঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাই ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হইচই করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে বলে, আরে আরে অত হর্ন নিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, আজ ছাড়ছি নিকো। তোমার দেখা পাই না, চলো যাই বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলে জানো নাকি তুমি আজকাল গাইছো? কেমন সে গান? রসের টইটুম্বু না ধর্মে মাখো মাখো? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড়ো গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল, সেই পাগল ঠাকুরটার কাছে? সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে? ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো, সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই সারা স্টেজে মাগি নাচাস, তুই এসবে কি বুঝবি? গিরিশ ও প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পাড়া নেওয়াচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহড়া দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকে আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে পঞ্চবটির প্রাঙ্গণে। দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে সেই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ, পরার্থ প্রিয়তা। খুবই মৃদু
ও জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাচকা টানে ওকে বুকে জড়িয়ে যাবে। অসাধারণ, এই কবিতাটা বলো তো তুমি। অসাধারণ। আমরা কিন্তু সবাই এই ভোগ আর ত্যাগের ব্যালেন্সের খেলায় দুলছি, তাই না? তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। দুটো সত্তাই আমাদের, ওকে টানছে, ওকে টানছে। প্রত্যেক মানুষের মধ্যে আমাদের এইটা সংঘাতের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, দুটো সত্তার সংঘাত। একদম। এটা কি ইটারনাল কথা নয়? এটা তো সুনীলের পক্ষে লেখা সম্ভব, অথচ কি সহজ ভাবে কি যেন কিছুই হচ্ছে না। ক্যাজুয়ালি বলছেন যে কথাটা, সহজ করে কঠিন কথাগুলো বলা বড় শক্ত। তবে এই লেখাটা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল, জগন্নাথ দাস উত্তর কলকাতার মানুষ হিসেবে একটা তো গর্ববোধ করি। তোমার বাড়ির তো কাছাকাছি, একদমই। কারণ ধরো হাটখোলা একটু আগে, সেখানে নরেনার এই যদি এটা তো কল্পিত, এই রাখাটা তো কল্পিত, কিন্তু কোন কোন সময় দেখো এই কল্পনার জায়গা থেকে কিন্তু উনি সত্যতর জায়গায় চলে যাচ্ছেন। আমি একজনকে বলছিলাম, বলে এটা তো ঘটেনি, আর তিনি বলছেন কিন্তু এটাই তো ঘটেছিল। ঘটেনি কিন্তু এটাই তো ঘটেছিল, সত্যি। ইম্পসিবল প্রবাবিলিটিস, যা ঘটেনি, যা সম্ভব হয়নি, কিন্তু এটাই হয়েছিল আসলে। ওই কবি দেখতে পান যা হয়নি তার মধ্যে থেকে আজ সকালে ঘটেছে যেন সে কোন কালে, এইটা কিন্তু কবি দেখতে পান। তিনি সার্থক কবি, যিনি এটা দেখতে পান। তাই উত্তীত হয়ে পড়ছি। আচ্ছা, আমরা একটু আমাদের বিশেষ বন্ধু কবি প্রণব কুমার মুখোপাধ্যায়ের লেখা পাপপুণ্যটাকে এখন পড়বো না? খুব সিরিয়াস টাইপের চাচ্ছি আমরা, তারপর পরের দিকে একটু। ঠিক আছে, হ্যাঁ। পাপপুণ্য যখন বলছেন ওইগুলি সেটাতেই নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বাচিক শিল্পী কাজল সুর বলছি। কাজল, প্রভাত। নমস্কার কাজল বাবু, বলুন। হ্যাঁ, বলছি আজ সকালটা না ভীষণ ভালো হয়ে গেল। আর জগন্নাথ দা এবং উর্মিদি এক অদ্ভুত সম্পর্ক, একজন দাদা একজন দিদি, এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে আর কি। কিন্তু সকালবেলা উঠে জগন্নাথ দা এবং উর্মিদির কাছে আবার একটা শেখার ক্লাস করতে বসেছি। প্রতিনিয়ত শিখছি, শুরু থেকে এবং এখনো। তুমিও খুব ভালো করো, তুমি কেন এইভাবে বলছো? না না না, তো আমি যে শুনছি এটাও এই ফাঁকে জানিয়ে দিলাম। খুব ভালো লাগলো রে, এবং টেনশনটা বাড়াবে। অনেক ধন্যবাদ কাজল দা, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। কিছু বলবে তুমি প্রণব বাবু? প্রণব বাবু আমাদের ভয়ানক বন্ধু, বহু দীর্ঘকালে। মানে জগন্নাথ যখন সেই শুরু করেছিল টেপ রেকর্ডার নিয়ে শব্দ শিকারের শুরু, যখন জগন্নাথের আকাশ, সেগুলোকে উনি তখন স্বীকৃতি দিয়েছিলেন এবং উনি ওনার কাছে কৃতজ্ঞ সেদিক থেকে আর কি। এবং উনি যত বুঝি, ওনার যত সুন্দর বাংলা, আমি মনে করি যে মূল্যায়ন ওর হওয়ার কথা ছিল সেই মূল্যায়ন ওনার হয়নি। আমার মানুষটাও খুব বন্ধ, সেটা সবচেয়ে বড় কথা। আমরা পড়ি। তুমি এটা প্রমাণ করার, তুমি একটু বেশি ভালোবাসো। প্রণববাবু বলতে পারবেন, সেটা ভেবে ভালো লাগতে পারে, কিন্তু গাড়ি গিয়েছিল সেই কোন বিকেল বিকেল, সন্ধে গড়িয়ে গেল, গাঢ় হতে থাকলো রাত, ঘন হতে থাকলো উৎকণ্ঠা। হঠাৎই খবর এলো দিদি এসেছেন। দিদি পৌঁছেছেন, কিন্তু সঙ্গে পৌঁছেছে নতুন উদ্বেগ। একাধারে বন্ধু ও সদনের প্রশাসন আধিকারিক সুকুমার মল্লিকের ডাক পেয়ে ছুটে গেলাম সাজঘরে। গায়ে ঘুম জ্বর, সোফায় শুয়ে আছেন আঙুরবালা দেবী। ঝিমছোড়া দূরত্বে পিজি হাসপাতাল। গান পাগল ডাক্তারদের সৌজন্যে সুকুমার জানালেন ওষুধ পড়ে গেছে, এখন শুধু অপেক্ষা। সেদিন নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শেষ শিল্পী আঙুরবালা দেবী। পই পই করে বলে দেওয়া হলো দিদিকে, মঞ্চে গিয়ে একবার বসুন। বাড়িতে আগেই জানিয়ে দেওয়া হবে অসুস্থতার কথা, একটি গানের পরেই ফেলে দেওয়া হবে পর্দা, শুধু বসুন। কেননা বসলেই তার হাতে তুলে দেওয়া যাবে পুষ্পার্ঘ। সেই অর্ঘে থাকবে দিদির ইচ্ছে
শাড়ির বদলে 250 টাকার সম্মান দক্ষিণা একটি খাম। অদিতের কটাক্ষ এড়াতে আলোকচিত্রে ধরে রাখা যাবে বরণ পর্বের সাক্ষ্য। ঠিকঠাকই চলছিল সব। প্রথম গান শেষ, পর্দাও পড়ে গেল পরিকল্পনা মাফিক। কিন্তু কে জানতো যবনিতার আড়ালে উৎপেতে ছিল শেষ না হওয়া নাটকের চূড়ান্ত এক চমক। অনুষ্ঠান সমাপ্তির ঘোষণার বদলে আচমকাই আছড়ে পড়ল নতুন এক দাবির কলি, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই। শরীরের সর্বস্ব নিয়ে রাপিত গলায় দ্বিতীয় গান ধরেছেন আঙুরবালা দেবী। পর্দা গানটি শেষ করে হারমোনিয়ামের উপরেই মাথা রেখে ঢলে পড়লেন আঙুরবালা দেবী, যেন দর্শক শ্রোতৃমণ্ডলীর উদ্দেশ্যে প্রণতিরই এক মুদ্রা। অন্যদিকে আয়োজক কর্তৃপক্ষের চোখে প্রচ্ছন্ন এক প্রশ্ন চিহ্ন। ততক্ষণে কি ভাগ্যে পর্দা পড়ে গেছে সেদিনের মতো। ঘন্টাখানেক বাদে অনেকটা চাঙ্গা করে তোলা শিল্পীকে নিয়ে গাড়ি ছুটছিল দর্জিপাড়ার দিকে। সুকুমারের অনুরোধে আমিও সঙ্গী। আঙুরবালা দেবী হঠাৎ বললেন, তোমাদের খুব কষ্ট দিলাম আজ। ছি ছি ছি, কষ্ট কিসের, কি যে বলেন। জিভ কাটলেন সুকুমার। আর আমার যা স্বভাব, আলতো বকুনির স্বরে বলে উঠলাম, আচ্ছা দিদি, কোন আটকেলে আপনি দ্বিতীয় গানটি ধরলেন? আগেই তো বলে দেওয়া হলো আপনি অসুস্থ, একটি গান গাইবেন। কি করবো বলো, ওরাই তো ছাড়লো না। জবাবদিহির নরম সদ্দিদি গলায়। এমন ভাবে শুনতে চাইলো। তো শুনতে চাইলে আপনাকে গাইতে হবে। আমার সুর চড়তে থাকে কেন? কি অবস্থা হয়েছিল বলুন তো আপনার, একবার ভাবুন তো। কি যে বলো বাপু, না গাইলে পাপ হতো না? জ্বরের ঘোর কাটানো জড়তাহীন গলায় এবার জবাব দিলেন আঙুরবালা দেবী, পাপ হবে? এবার আমার বিস্ময় খুব। পাপ? পাপ কেন হবে? দ্বিধাহীন কৈফিয়ত শিল্পী আঙুরবালা দেবী। মুজরে নিয়েছি না। সে বছর শীতেই দক্ষিণের এক ঘরোয়া আসর, অনতি পরিসর কক্ষ, অল্প কিছু আমন্ত্রিত দর্শক। আসরের মধ্যমণি আর এক কিংবদন্তি ধীরেন্দ্রচন্দ্র মিত্র। 7খানি গান শুনে থেমে গেলেন। হঠাৎ থেমে গেলেন ধীরেন্দা। অনুচ্চ মার্জনাভিক্ষ স্বরে বললেন, আজ এই থাক, কদিন ধরে শরীরটা জড়ো জড়ো, গাইতে যেমন জুত পাচ্ছি না। আমরা অবশ্য শুনে টের পাইনি। মাখনের উপর ছুরির মতো সেই মসৃণ ভঙ্গি, তার যন্ত্রের মতো মিহিন সেই বাঁশির স্বর, কি বলবে বেজুত গলা। দু একজন বসিয়ান শ্রোতার গলায় স্বগতোক্তির মতো বেজে উঠল চাপা আক্ষেপের সুর। এর মধ্যে চা জলখাবার এসে পড়েছে। মৃদু আলাপচারি চলছিল ধীরেন্দার সঙ্গে আমাদের মানে আমি আর সন্ধ্যাদি, সাংবাদিক সন্ধ্যা সেন। সন্ধ্যাদি 2-4টে ছবিও তুলে ফেললেন এক ফাঁকে, এখনো একটি আমার অ্যালবামে। চায়ের কাপটায় চুমুক পুরো হয়নি তখনও হুট করে ধীরেন্দা ফের কাছে টেনে নিলেন হারমোনিয়ামটা। তারপর বললেন, আমি বরং আপনাদের অনুমতি চেয়ে একটু বাজনা শোনাই। অনেকদিন অবশ্য অভ্যেস নেই, তবু দেখুন না কেমন লাগে। উত্তরের অপেক্ষা করেননি ধীরেন্দা, শুরু করে দিয়েছেন হারমোনিয়ামের সুরলহরী। 5 আঙুলের সে এক অবিশ্বাস্য সঞ্চালন। ঘরময় ক্রমশ ছড়িয়ে যেতে লাগলো সম্মোহক সেই মূর্ছনা, যার মধ্যে একের পর এক পৌষ ফাগুনের পালা ছিল লুকিয়ে। সে পালা যখন সাঙ্গ হলো, কখনই কেটে গেছে প্রায় 1 ঘন্টা সময়। তাকিয়ে দেখি ধীরেন্দার ফর্সা মুখে ফুটে উঠেছে অসংখ্য গোলাপি মুক্ত। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কেন জানি না আমার কমাস আগে দেখা আঙুরবালা দেবীর মুখটাই বারবার মনে পড়ে যাচ্ছিল। না, মুখে দৌলে নয়, যুদ্ধ জয়ের তৃপ্তির ঝিলিকে। আর তাই এ কথা শেখাতার পর একসময় নির্দ্বিধায় প্রশ্ন ছুড়ে দিয়ে ধীরেন্দার দিকে, অসুস্থ শরীরে
আবার এতটা ধকল কেন নিতে গেলেন ধীরেন্দা? ধীরেন্দা নয়, দেখি আমাকে চমকে দিয়ে যেন ধীরেন্দার গলায় আঙুরবালা দেবী জবাব দিচ্ছেন। কি করবো বলো, গান গেয়ে তোমাদের মন ভরাতে পারিনি, তাই একটু চেষ্টা করলাম। কে যেন এবার ভর করলো আমার গলায়, সে প্রশ্ন তুলল। এ তো নিহাতি ঘরোয়া আসর ধীরেন্দা, মন যদি নাই ভরে একজন দুজন মানুষের, কি এসে যায়? তাই কি হয়, চেষ্টা করতে হবে না? স্বাভাবিক স্বরে ধীরেন্দ্র উত্তর দিলেন, শ্রোতাদের মন ভরানেই তো শিল্পীর কাজ। ধীরেন্দার মধ্যে আঙুরবেলা দেবীকে পুরোপুরি চিনে নিতে মরিয়া আমার ভেতরের আমি তখন সরাসরি ছুড়ে দিয়েছে শেষ প্রশ্ন। আপনার কি মনে হয় ধীরেন্দার মন না ভরালে পাপ হতো? হতো না। মুহূর্তে আঙুরবালা দেবী আর ধীরেন্দ্র চন্দ্রের মিত্রের স্বর একাকার। কি বলো ভাই, পাপ হতো না? সেই 1983 সালের কথা, তখন হাতে হাতে ফিরত না মোবাইল, পায়ে পায়ে ধুলো হয়ে উঠত না মূল্যবোধ। পাপ পুণ্যের বিচিত্র দীর্ঘ লালিত ধারণা নিয়ে এই সেদিনও বেঁচে ছিলেন কিছু মানুষজন। আর আঙুরবেলা দেবী নেই, ধীরেন্দ্রচন্দ্র মিত্র ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু মুজরো দেওয়া নেওয়ার প্রথা আজও অটুট। কেউ গুনে নেন করকর দক্ষিণা, কেউ নেন কর, কেউ চান ভোট, কেউ ভেট, কাউকে দিয়ে আস্থা, কাউকে প্রত্যাশা, কিন্তু বিনিময় জানি না মানুষের কেমন হবে, কিন্তু একটা ভাবনা যে শিল্পীদের আমরা হারিয়েছি, একই সঙ্গে আরো কিছু ভাবনা শিল্পী হিসেবে পরবর্তী প্রজন্ম, মানে আমরা, আমাদের কাছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার না। বলো, আপনি এটা বলছে আমার পাপ হবে, আমরা কি করি তাহলে? আর আমরা তো কিছু করতে করা মাত্র আমি বলছি না আজকে শিল্পীরা সবাই ডেডিকেটেড নয়, এটা বলছি না। মূল্যবোধের কিছু মূল্যবোধের জায়গাটা, আমার পাপ হবে না, আমি মুজরো নিয়েছি। এরকম সময়টায় ফিরে যাওয়া না। আর আমরা তো আবার এদের দেখেছি, ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে তো স্পষ্টই দেখেছি যে গোলাপি শ্বেত বিন্দু ফর্সা গা দেখা যেত, আদি পাঞ্জাবি পরা মানুষটি গান করতেন। আঙুরবেলা দেবীকে দেখেছি অনেক, তখন তারও অনেক বয়স হয়ে গেল। কাজী নজরুল নাকি ওকে বলেছেন তুই কোকিল পুড়িয়ে টুড়িয়ে খেয়েছো নাকি, মানে ওর গলাটা এতই মেয়ে, ও এত সুরেলা, এত সুন্দর ছিল গলাটা। অসাধারণ অসাধারণ। যদিও ইচ্ছে করছে না এরপর আমি কোনো কথা বলি, কিন্তু এটা জানি যে আপনারা চাইছেন কিছু কথা বলতে, এবং সেটা অবশ্যই করে আমার খেয়াল রাখা উচিত। কে আছেন এখন? নমস্কার। নমস্কার। হ্যাঁ মল্লিকা, আমি মৈত্রী। সরি, হ্যাঁ আমি আসানসোল থেকে কান্দাবলী গুপ্ত বলছি। বলুন। সুপ্রভাত। সুপ্রভাত, ভালো আছো? হ্যাঁ, অনেকদিন বাদে তোমাকে দেখলাম, অনেকদিন দেখিনি মাঝে। আদর করে করে বলছি। আর আজকে না জগন্নাথদার উর্মিদিকে দেখে আমার মানে অসাধারণ লাগছে, মানে আমি কোনদিন ভাবতে পারিনি ওনাদের সাথে সামনাসামনি কথা বলবো, মানে আমার কি যে ভালো লাগছে কি বলবো। ছোটবেলায় যখন আমি নাটক শুনতাম, শুক্রবার আর রবিবার সবার থেকে কেউ ট্রানজিস্টারটা কেড়ে নিতে পারতো না, আর আজকে রাধা কৃষ্ণ শুনে আমার আবার সেই একটু পাগল পাগল ব্যাপার লাগলো, যে মনে হলো যেন সেই দিনগুলোতে ফিরে গেছি। এত ভালো লাগলো। আর উর্মিদি, আপনাকে বলি, মানে আপনি যেমনি সুন্দর তেমনি সুন্দর, আপনার কথাবার্তা তেমনি সুন্দর আপনাকে দেখাচ্ছে আজকে, তেমনি সুন্দর আমার বর। না না, আমি বড় তো সুন্দর না, ভীষণ ভীষণ ভালো বড় তো সুন্দর, বড় সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু দেখে নি, তোমায় দেখা হলো না ভালো করে, একটু আমাকে দেখে নি। দেখো। হ্যাঁ, একটু দেখে নি একটু কতটা সুন্দর। নিপাও তো বলছিল একটু আগে তোমার খুব সুন্দর। আর তোমায় কি কি বলেছে বলবো? চলো দেখবো এবার ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার, ঠিক করে দিও। আমি পূর্ব মেদিনীপুর। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ আমি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বলছি, ছন্দা। হ্যাঁ, আমি জগন্নাথ দা উমি বৌদির অনেক
হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি সন্ধ্যা। হ্যাঁ জগন্নাথ, আমি আপনার অনেক দিনের পুরনো ছাত্রী। হ্যাঁ তখন তো তুমি রানাঘাটে থাকতে, বিয়ে করে তুমি চলে গেছো কাছে। হ্যাঁ বুঝতে পারছি, শ্বশুর বাড়ির কাছে। মানে আজকে সকালটা যেন মনে হচ্ছে সেই পাইকপাড়া রোববারের সকালটা। মানে আমি ভাবতে পারছি না, এত দূরে বসে আপনাদেরকে দেখছি। মানে প্রত্যেক দিন মনে হয়, প্রত্যেকটা রোববার মনে হয় যেন আমি ওখানে ফিরে যাই। এখনো মিস করি রোববারের সকালগুলো, পাইকপাড়ের বাড়িটা। মানে যদিও এখন আমি টুকটাক একটু একটু করি, কিন্তু যখন যেখানে করি আপনাদেরকে শ্রদ্ধা জানিয়েই আমি আমার প্রেজেন্টেশনটা করি। আমি একটা স্কুলে, এখানে একটা স্কুলের কাছেই কন্টাই পাবলিক স্কুলে চাকরি করি। তো সেখানেও আমি ভীষণ ভাবে চেষ্টা করব যে আপনাকে যদি আমি কখনো আনতে পারি। সেই প্রশ্ন এখানে করো, আমি পরে যোগাযোগ করি। সবথেকে আনন্দের কথা যে চর্চা তোকে ছেড়ে যায়, ভালো লাগছে। তারা তো এইটুকু করতে পারলো অন্তত, তোমাদের সবাই দেখো দেখা হয় না, কিন্তু দেখা হয়ে গেল একদম। একদম মানে খুব ভালো লাগছে বৌদি। যদি কখনো সুযোগ হয় আমি আবার যাব। হ্যাঁ এসো এসো, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই সঙ্গে থাকুন। 12টা চুক্তাতে উর্মিদি আর জগন্নাথ দার সঙ্গে যখন কথা হচ্ছিল, দুজনেই বলছিলেন যে আজকে এমন কিছু কিছু বিষয়ে আমরা শুনছিলাম যেগুলো কিন্তু কি বলবো, একটা অন্য পরিবেশ তৈরি করেছিল। সেই যেটা হয়তো আমরা জগন্নাথ উর্মিদির কাছ থেকে পেয়ে থাকি মাঝে মাঝে, বেশ একটা মজার সিচুয়েশন, সেরকম পায়নি। একটু হয়তো সামান্য একটু ভারী, বা হয়তো একটু ইমোশনাল, খানিকটা ভাবাচ্ছিল, খানিকটা নিজেদের মধ্যে নিজেদের একবার করে চিনতে শেখাচ্ছিল, প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছিল। তো এই মুহূর্ত থেকে দুজনে বলেছি আবার একটুখানি বেরোনোর দরকার, একটু পরিবেশটাকে একটু বদল করার দরকার। তো বদল করার জন্য এখন কি শুনবো? কিন্তু এক্ষুনি নিরুপদার কথা বলছিলে, নিরুপ শরীরটা ভালো ছিল না, নিরুপ মিত্র। তো তারপর একটা কারণে শরীরটা একটু ভালো হলো। হ্যাঁ তো একটা কারণে কেন, আমার বরকে দেখে সুস্থ হয়েছে। হ্যাঁ তোমার বরকে দেখে সুস্থ হয়েছে, এটা ভালো কথা। কনসালটেন্ট ভিকিরি বলে ওনার একটা আছে, সেইটা একটু স্ক্রিপ্ট আনিনি, দুটো আমি দুজনে মিলে করে দিচ্ছি এটা। মা কোথায় মা গো, ভিকিরিকে 10টা টাকা দেন না মা, ভগবান মঙ্গল করবেন মা। এই কেমন বায়না, 10 টাকা কেউ ভিক্ষে চায়? 10 টাকার বদলে তো এটা খসালে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষা দানে মঙ্গল একমাত্র গ্রহিতা, দাতার তো লস হবেই মা। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হচ্ছে না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিকিরি হওয়া যায় না মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না মা, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে সব খবরাখবর রাখতে হয়। ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য হয়ে থাকতে হবে মা? তাই বলে করে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই তো লোয়েস্ট ডেনোমিনেশন, ওর কমে কি চলে মা? বলো কি? হ্যাঁ মা, দেখবেন সর্বত্র না ভিকিরির আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভনটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, 10-এর কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কেটে দেবে। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? তাই দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে এবার থেকে কাইন্ডে দেব। কাইন্ডে দেয়া কাইন্ডনেস, তা তেমন হলে কনসিডার করতে পারি। 5 টাকা দিচ্ছি, কেকের দোকান থেকে একটা কেক কিনে খাও। আর কত কেক খাবো মা? মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডে সারতে চান, কিন্তু মা সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবার যে পেট ছেড়ে দেবে মা। সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে? তুমি তো ভিক্ষের এথিক্সটাকেই হেনস্থা করছো। মা শুধু পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন পুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না মা? কেলেঙ্কারি সঞ্চয়, তাও পরের টাকা? ছি মা, কারুকে পর ভাবতে নাই, পর ভাবে না বলেই তো এদেশ ভরে এমন ব্যাপক তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে। তাছাড়া শ্রী মা বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ফাদার, এমন জ্ঞান পাপি ভিখিরি আমি আমার বাবার জন্মে দেখিনি। মা স্বয়ং কার্ল মার্কস বলেছেন মা, হ্যাভনটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে খাওয়া। আমি তো বলো প্রয়োগ করিনি মা, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না, আমার হাতটা করতে যাচ্ছে।
সে চেয়ে খাবে কেন? হ্যাঁ, চেয়ে নিচ্ছি। কাজ করে উপার্জন করতে পারো না? সে কি মা, কাজ করে রোজগার করার পার তো পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা। সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান মা, আসি যাই বেতন পাই, কাজ করলে উপরি চাই। শোনেননি মা জননী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা গেল। তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো মা। কিন্তু চাকরি করতেই হবে কেন? চাকরি ছাড়া কিছু করা যায় না? স্বয়ং নির্ভর স্বরোজগারেরও তো একটা উপায় আছে। আছে মা, যার পরিমাণ গোষ্পদের চেয়ে বেশি নয়। বস্তুতে এদেশে আত্মনির্ভর হওয়ার দুটো মাত্র উপায় আছে মা। এক ডাকাতি, দুই ভিক্ষা। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি, এটা কি অপরাধ হয়ে গেল মা? তোমার সঙ্গে কথায় পারবে কে? আচ্ছা, তুমি কি জীবনে কখনো কোনো কাজ করো? কেন করবো না মা? ভিক্ষেও তো একটা কোয়াইট নোবেল প্রফেশন, একটা হারমোনিয়াম স্বনিযুক্তি প্রকল্প। আমি বলছি, তুমি ভিক্ষে ছাড়া আর কোনো কাজ কি করোনি? মানে ধরো কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষে তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক মা। ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয়, দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই না আমাদের এই পরিষেবা। হলো কি? ভিক্ষে হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন তো, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তর ছোটে, তাতে যেমন খরচ তেমনি হ্যাপা পথশ্রম। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলিং ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্যার্জন করতে সাহায্য করি। সে ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন, ঠিক বলেছি না? এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না জননী, সামান্য 10 টাকা এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে একটা কনভিন্সিং সওয়াল করলাম, মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি দিলাম, তার কনসালটেন্সি ফি তো দেবেন মা। ওকে, আমি তো তোমাকে কনসাল্ট করতে চাইনি। গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়া তো কনসালটেন্সির একটা অঙ্গ। ফোর নাথিং কারো রুজির পথে কাঁটা হবেন না মা। ওহো, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? আর বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভজনায় ভিক্ষের ঝুলি কাঁধে কেমন দৌড়ে 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 ঘুরছে। আরে বাবা, সেসব তো শিল্পের উন্নতি। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন মা, দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আমার হাত ধরিয়ে দিয়েছো। এই না, 10 টাকা নাও। ওটা তো ভিক্ষে বাবদ, কনসালটেন্সি ফি বাবদ আরো 20 টাকা দিতে হবে যে। তোমার মতো লোকের হাত থেকে রেহাই পাবার জন্য এই নাও, এই আর 20 টাকায় 30 টাকা নাও। আরে এটা আপনার আশীর্বাদ যে মা। আশীর্বাদ? গচ্ছা 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 কি মা, এটা আশীর্বাদ। যাই হোক, তাই হলো। আশীর্বাদ নিয়ে যাও তো তুমি, এবার এসে যাও। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়া কলি আমাদের বৃদ্ধি। এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা। টাটা, বাই বাই, ফির মিলেঙ্গে। কি করবেন? এটার পর নিশ্চয়ই আপনারা কিছু বলবেন। কে আছেন ফোনে? গুড মর্নিং মৈত্রী, আপনি অবশ্য গুড মর্নিং পাপিয়াদি, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর উর্মিদির আমি দাদার ভীষণ ভক্ত, উর্মিদি জানেন ফেসবুকে, মানে আমি একজন হ্যাঁ পাপিয়া, খুব চেনা। আর সকালটা তো ভরিয়ে দিলেন দাদা আমার তোমার গানিরে করিনি গ্রহণ কাজী নজরুল ইসলামের, মানে আমায় ভালোবেসেছ তার উত্তরে উর্মিদি, এটা দারুণ হয়েছে। আর সুনীল গাঙ্গুলি শ্রী রাধা কৃষ্ণ তো মন পড়ে গেল। আমার একটা রিকোয়েস্ট, প্রেম শশী শ্রী বিমল করে যদি শোনান, বা ভবি ভুলবে না যদি বনানী মুখার্জি যদি। একটু আমরা ভেবে এসেছি, দেখছি কি হয়তো আজকে অন্যভাবে কিছু একটা করতে হবে। ওই কোথেকে বলছেন? সল্ট লেক। ও আচ্ছা, উনি আমার ফেসবুক ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কবিতা বলো না, একটা কবিতা বলে একটুখানি সময় নেয়, তারপর সে অ্যানিমেশন একটা করা যাক। ছোট কবি সুমনের কাছে লাইন। পাশেই কারুর একখানা হাত ধরো,
পাশেই কাউকে তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য বেশে। কোথায় তোমার সেই বন্ধুটা থাকে, সেও কি হাতটা অন্যের হাতে রাখে? নিশ্চয়ই রাখে বন্ধু হবার টানে, তার হাতটাই ধরছে আমার গানে। এবার ডেফিনেটলি একটা গান আসা উচিত ছিল। তুমি একটা গান গাও, তুই কর। হ্যাঁ, তুমি একটা গান গাও। দীপাকে বলি না সার্ভার থেকে চালিয়ে দেবে, অনেক সুবিধে। আচ্ছা, এটা একটা আজকে কিন্তু মুখটা না সবসময় দেখছি সিরিয়াস দিকে কেন টার্ন নিচ্ছে আমি বুঝতে পারছি না। হয় জগন্নাথ, যেরকম হচ্ছে, আমি তো মজা করি, হই হই করি। মানুষের মুখের দিকে তাকিয়ে কি লাভ? বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা যদি পারো ভিতরে ঢোকো, অথবা মানুষের মুখের দিকে তাকিয়ে কি লাভ? প্রতি মুহূর্তে যা রং বদলায়। বরং মুখোশ অনেক ভালো, সে যদি পুতুল নাচের মুখোশ হয় তাহলে নাচই দেখাবে। যদি হয় অসুরের মুখোশ, তাহলে সে কখনোই বৌদ্ধ সন্ন্যাসী হয়ে পরকালের কথা শোনাবে না। যদি হয় রাজা বা মন্ত্রীর মুখোশ, তারা শুধু খাজনাই চাইবে। দেবতার মুখোশ হলে তখন শুধু একটাই সমস্যা, কি দিয়ে তার পুজো করবো? শুধু ফুল বাতাসায় হবে কি? মানুষের মুখের দিকে তাকালে তখন একটা নয়, অনেকগুলো প্রশ্ন। সকালে যিনি বৌদ্ধ ভিক্ষু, বিকেলে তিনি আমাদের খাদ্যমন্ত্রী। সকালে যিনি এক মুঠো চালেই খুশি, বিকেলে তিনি চালের চোরা কারবারিদের পৃষ্ঠপোষক। আবার মাঝরাত্রিরে নিজের ঘরে তার আর এক রকম চেহারা। হতে পারে তখন তিনি একজন অসুর, অথবা গাধা, অথবা অনেক কিছু। মানুষের মুখের দিকে তাকিও না, যদি পারো মানুষটা ভিতরে ভিতরে ঢুকো, অথবা দূর থেকেই তাকে সেলাম জানাও। তারপর যে পথে সে হাঁটছে তার উল্টো পথ ধরে তুমি এগিয়ে যাও। তোমার দিক থেকে সেটাই সবচেয়ে নিরাপদ রাস্তা। একদম আমি যখন শুরুতে একদম যে সকালটা শুরু করলাম, আমরা একটা কথাতে যাচ্ছিলাম যে কি প্রাসঙ্গিক হয়। কত আগে লেখা, আমরা নজরুলের কবিতাটার পরেই এই কথাতে গেছিলাম যে কি প্রাসঙ্গিক। এই কবিতাটা একদম মনে হলো না? ভীষণ প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। একটা মানুষের কতগুলো মুখোশ বলো তো এখন? 100 বার। চট করে কারো আইডেন্টিটি ধরা যায়? এই মুহূর্তে একজন, তুমি তোমার ঘরে বসত করে কয়জন? হ্যাঁ, এই গানটা এখন নিপা চালাতে পারবে না। এরপরে এই গানটা দিয়ে দেয় আপনার, তাহলে ওই ভদ্রমহিলার ওই যে তোমার খুব পছন্দ সহজ মা, হ্যাঁ সহজ মার ওই গানটা এখানে দিয়ে দেওয়া যেতে পারতো। খুব এরকম করে গায় না, ওটা খুব খুব সুন্দর করে, সুন্দর করে গায় একদম। আমরা এবার কোনটা শুনবো? শুয়ানে শুয়ানে? দশাস হয়ে যায়, দশাস হয়ে যায়। দশাশইটা কি? দ্রৌপদী। এক্ষুনি চলে যাবো ওটা? হ্যাঁ, দশাশইটা। তাসের দেশ ফেস কিছুই হলো না। তাসের দেশ তাহলে যাই না। আচ্ছা, দশাশই করে তাসের দেশে যাই। দশাশই কই? নেই বড় স্বভাব। ওখান থেকে বের করে নাও। দশাশই দ্রৌপদী আমাদের বনানী মুখোপাধ্যায়, বনানীদি লেখা। বনানীদি তো এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে, ছমাস ওদেশে থাকেন। এখন এই সময় উনি আমেরিকায় রয়েছেন। এই কদিন আগে চলে গেলেন। তো প্রতিদিন দেখছি প্রতি নাট্যকারের নারী নক্ষত্র, নাট্যকারের নারী নক্ষত্র তোমার নখদর্পণে দেখছি। নাট্যকারদের নারী নক্ষত্র তোমার নখদর্পণে। কি চাও তুমি? 3টে না দেখো তো, এটাকে একটু একটু বড় দেখুন, দেখুন কেমন লাগে। দেখো, সরোজ, সরোজ, ও সরোজিনী, দরজাটা একটু খুলবে কি? সরোজ, কি আশ্চর্য, একটুক্ষণ আগেই তো তোমাকে আমি দেখলুম গো, রান্নার বাড়ি থেকে আসছিলে। তোমায় গুটি গুটি আসতে দেখে আমি তো আর দোকানে বসে থাকতে পারলাম না, তোমার পেছু পেছু চলে এসেছি। সরোজ, দরজাটা একবারটি খোলো না গো। কি কাণ্ড! এইটা দেখলুম আপনি দোকানে, আবার এখনই এখানে কেন? আপনি কি উড়ে উড়ে এলেন নাকি গো ধীনিকেষ্ট বাবু? এই ধীনিকেষ্ট নয় সরোজ, কি বলছো তুমি? প্রাণকেষ্ট। আর দুপুর বেলাতেই তো ঠিক সময়, বলো
রাস্তাঘাট শুনশান, লোকজন নেই। রাস্তাঘাট ফাঁকা বলে ভর দুপুর বেলা আপনি আমার পেছু পেছু চলে আসবেন? আপনাকে নিয়ে তো মহা অশান্তি হলো আমার। অমন কথা করো না গো সরোজ, দুপুর বেলায় তো কথা বলার সুবিধে, তাই না? কেউ কোথাও নেই, লোকজন থাকলে কত ঝামেলা বলো তো, মন খুলে কথা কওয়া যায়। তা কিসে দিবা এত কথা আর কিসে দিবা এত ঝামেলা? সব কথা কি মুখে বলা যায় গো সরোজ? হ্যাঁ, তা মুখে বলবেন না তো কেমন করে বলবেন? লিখে? বাবা, তাহলে তো মহা মুশকিল হবে গো। না না না, ওই সব কথা যদি লিখে লিখে জানাতে হয় তাইলে তো যে পড়বে তার মহা বিপদ। আমি বাবা অত পড়তে পারবো না গো, যা বলতে এসেছেন বলে ফেলুন। না না, লিখে লিখে নয়, আসুন, আমার সময় নেই। কেন গো, তোমার এখন এত কি কাজ গো সরু? সরু? সরু আবার কি? কেন তুই? মরণ, আমার নাম তো সরোজিনী, ভুলে গেলে? একটু আগেই তো সরোজ সরোজ বলছিলেন, তা হঠাৎ করে আবার আমাকে দেখে একটু সরু কেন? ও কি ওরা আদরের ডাক, সরু বুঝতে পারলে না? খুব আদর বলেন কি? স্বপনাশের মাথায় পা? সেই আপনি কি আমার বাপ সেই না জন্য মা? তো আশা সরোজ। হ্যাঁ, বাপরে বাপ, কি ঘোর ব্যাতের কথাই না জানে লোকটা, কি জন্য আসা? একটু তাড়াতাড়ি বলুন। ওই যে তুমি বললে না, তুমি বললে আমি তোমার কেউ না, হ্যাঁ, এ খুব বেদনার কথা গো। বেদনা? কেন বেদনা আবার কিসে? আমি তো আপনাকে মারলুম না, ধরলুম না, বকলুম না, কিছুই না। তুমি শুধু শুধু আপনারা তো বেদনা কি হলো বা? অমনি অমনি বেদনা? কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো না সরোজ। এই যে তুমি বললে না, ওই যে তুমি বললে আমি তোমার কেউ নই, নানি তো। ওই কথাটাই না বেদনা শুরু হলো। আমি তো তোমার কেউ হতে চাই গো, একেবারে চিরজীবনের কেউ, জন্ম জন্মান্তরের কেউ। হ্যাঁ বাবু, আপনি কি যাত্রা করেন নাকি গো? ও বাবা, কি করে জানলে? হ্যাঁ গো, করতেন তো যাত্রা যৌবন কালে, সে বড় সুখের সময় ছিল সরোজ। কিসের পাঠ করতেন? দুঃশাসন না ভীম? না মানে আপনার শরীরখানা যেমন, তাতে তো ওই সবই মানাবে, তাই না ভিনিকেষ্ট বাবু? প্রাণ প্রাণ প্রাণকেষ্ট গো। ওই কেন হলো। তুমি বারবার ভুল করছো বলো তো? আরে হলো, ওই বলুন না কিসের পাঠ? দুঃশাসন? ছি, আমি করব দুঃশাসনের পাঠ? কেন? না গো, আমি নায়িকা হতাম। নায়িকা? খেয়েছে? হ্যাঁ, মানে মেরেছেন, মেয়ে ছেলে শাসতেন? হ্যাঁ গো, দ্রৌপদী, সীতা, মর্জিনা, কত পাঠ করেছি। মজ্জিনা? এই চেহারাতে আপনি মজ্জিনা করেছেন বলেন কি? এবার দ্রৌপদীও? এটা বলে কেলেঙ্কারির অ্যাক্সেস গা। অমন করে বলো না সরোজ, একটু স্বাস্থ্যওয়ালা দ্রৌপদী তো কি হয়েছে ভাই? বস্ত্র হরণের দৃশ্যটা যদি একবার দেখতে না সরোজিনী গো। ও বাবা, আপনার বস্ত্র হরণ, সেটা ভীষণ দৃশ্য গো। ছি, 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 না না না, সে কি না কথা? না না, ছি, 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 ছি। আমার বস্ত্র হরণ কেন হবে? দ্রৌপদী, দ্রৌপদীর বস্ত্র হরণ বলো, সে যা দৃশ্য না, কাপড় টানতে 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 দুঃশাসনের হাত ব্যথা হয়ে যেত। বাবা, তা হবে না? অত বড় দ্রৌপদীর শরীর ঢাকতে তো অনেক কাপড় লাগবে, সেই অত কাপড় টেনে বস্ত্র ধারণ করতে তো দুঃশাসনের হাত ব্যথা হবেই। বেচারা দুঃশাসন কপাল করেছিল বটে। আরে রোগা দ্রৌপদী জুটলো না গো? কেমন করে বলছো কেন? জানো, ওই পালা দেখে লোকে না, অডিয়েন্স কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেত। সে তো হবে, 2-3 ঘন্টা ধরে ওই দশাশয় দ্রৌপদী দেখতে গেলে লোকে কান্না পাবে। দেখ, এবার বলুন দেখি তো কি জন্য এসেছেন? এই ভর দুপুরে আমার পেছুটা নিলেন কেন? তাড়াতাড়ি আমায় এখন রান্না করতে হবে, সেন্টু এক্ষুনি এসে যাবে। খেয়েছে সেন্টু আবার কে? হুম? হ্যাঁ গো সরু, সেন্টুটি কে গো? আবার বলে সরু? সরু? এই শুনুন, অত সরু সরু বলবেন না, শুনতে খারাপ লাগে। সরু আবার কি? কেমন গরু গরু মনে হয়? না, বলবেন না। সেন্টু আমার বোনপু, একে নিয়ে থাকে। এখানে থাকে? সর্বনা, যত ঝামেলা কি আমার জন্য রাখা ছিল ঠাকুর? কোথা থেকে সেন্টু না মেন্টু কি যেন তাকে পাঠিয়ে দিলে? একটা মুস্কো ছোঁয়াকে দেখেছি বটে তোমার সঙ্গে, আমি ভাবি কে না কে। খবরদার, একদম নজর দেবেন না। কেন? মুস্কো আবার কি? মুস্কো মুস্কো না, হ্যাঁ, কিরকম? না, কত কষ্ট করে বলে আমি ওর শরীরটা ঠিক করে রাখি, আপনি জানেন? ও আমার শিবরাত্রিরে সলতে সবেদন নীলমণি, তাকে উনি মুস্কো বলছে। ওই সেন্টু না ঘেন্টু তোমার সবেদন নীলমণি কেন গো? তোমার নীলমণি হওয়ার জন্য আর কাউকে পেলে না?
ওই ওই মুস্কো তাগড়া, না না না, ওই এই ছোড়াটাকেই তোমার দরকার হবে, একেই সলতে করতে হবে। তা আপনার কি গো? ও আমার সলতেই হোক আর দড়ি হোক, আপনার কি? আমার ভাবগতিকটা আমার একটু ভালো ঠিকছে না। আমি কেন এসেছেন বলে তাড়াতাড়ি বিদে হন বাবু। আরে ধিনি নয়, নিধি। ওই ধিনি, আপনি ধিনি। একটু মনঃসংযোগ করো সরু। আমার নাম প্রাণ। এই সরু বলবেন না। কেন আমার দোকানের পাশে কোনোদিন চেয়ে তুমি দেখোনি স্পষ্ট লেখা আছে প্রাণকেষ্ট ভান্ডার? ও বাবা, আপনার দোকানের নামে আমার কি প্রয়োজন? হ্যাঁ, কাদের কথা কিছু বলে না, খালি ধানাই পানে। সত্যি কথাটা তো বলবো বলি তা করছিলাম, ওই মাঝখান থেকে একটা সলতে এসে সব গুগলেট করে দিল। আমি বলছি কি, আমি যদি তোমার সলতে মানে ওই শিবরাত্রিরে সলতে হই, তাহলে তুমি খুশি হবে না দুঃখ পাবে গো সরু? হ্যাঁ, কি বলছেন আপনি? এ তো কোনো কথাই সোজা করে বলতে শিখিনি। কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? কোথায় কোথায় কোন কথা বলছেন? আরে ওই তো শিবরাত্রিরে সলতে হই, তাহলে তুমি খুশি হবে না দুঃখ পাবে গো? খুশিও না দুঃখও না, একটা কথা তো মাথায় ঢুকছে না। আপনি একটা এত বড় দশাশয়ী মানুষ, হ্যাঁ, আপনি কি করে সলতে হবেন গা? কি করে একটা সলতে হবেন আপনি? ওইসব কথা বলবেন না, সবসময় তো যাত্রা করেন কেন? দেখুন, আপনি এখন বাড়ি যান। আমার সেন্টু যদি ভর দুপুরে এসে আপনাকে কেন দেখতে পায়, তাহলে কিন্তু ভয় দেখিও না সরু, আমার না হার্টের ব্যামো আছে, বুঝলে, কথায় কথায় না বুকের ভেতর কিরম ধুলুম ধারাম সব ধুলুম ধামের আগে আপনি বাড়ি চলে যান। বাড়ি চলে যান, অজ্ঞান ফজ্ঞান যা হবার সে আপনার নিজের বাড়ি গিয়ে হবেন। আপনি যদি এখন এখানে শুয়ে পড়েন, তাহলে আপনাকে তুলবেটাকে? আমি সেন্টুকে হাত লাগাতে দেবো না বাবা আপনার এই ভারী শরীরে। আপনি বাড়ি যান। কে আছে বাড়িতে? কে আছে আপনার বাড়িতে? ছেলে পুলে? বাবা, আমি তো জিজ্ঞেস করছি আপনার বউ ছেলে পুলের কথা। বড় বেদনার কথা মনে করালে গো সরোজ, স্ত্রী ছিল কিন্তু নেই। সে আবার কি? একটু সোজা করে বলুন দেখি, বউ আছে না মরেছে? সে অমন কথা বলে না গো, বলতে হয় গত হয়েছে। গত মানে? গত, হ্যাঁ গত। গত মানে কি, মরে যাওয়া? হ্যাঁ। বেশ হয়েছে, সারাটা জীবনে ঝিনিক একটু যাত্রা দেখার হাত থেকে রেহাই পেয়েছে। ছেলে পুলে আছে? আছে, বলে আছে, একেবারে জবরদখল করে আছে। ও গো সরু, আবার সরু? ওই শুম্ভ নিশুম্ভের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আপনার ছেলে পুলের নাম শুম্ভ নিশুম্ভ? বাবা, সবাইটাই যাত্রা। শুম্ভ নিশুম্ভই তো সরোজ, এত অপচ্ছেদা করে যে মনে হয় এই জীবন আমি শেষ। তাই তো তোমার কাছে এসেছি গো, তাই তো এসেছি। এসব আপনাদের কথা গো, জীবন শেষ করার জন্য আপনি আমার কাছে এসেছেন দুপুরবেলা আমার বাড়িতে। বাবা গো, আমি কোথায় যাবো গো? এ কি বিপদে ফেললে গো? যাবো না, বিপদে ফেললে। আস্তে সরোজ, সে কথা বলিনি। বলছি ওই দুই মানে আমার দুই ছেলে দুর্যোধন আর দুঃশাসনের হাত থেকে বাঁচবো বলি তো তোমার কাছে এসে থাকতে চাইছি গো। আপনার সঙ্গে ছেলেদের বনে না, তার জন্য আমি কি করবো গো? হ্যাঁ, তাই আপনি আমার কাছে এসে থাকবেন? তাহলে সর্বনাশারা বাকি রইল কি? এই আপনাকে আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, বুঝলেন? পরের সংসারের ঝামেলা আমায় জড়াবেন না। আপনি বাড়ি যান, বাড়ি যান। আমার এখনো রান্না হয়নি। সেন্টু সোনা আমার মনু মনু বাড়ি এলে আমি তাকে কি খেতে দেবো বলুন তো? কচু ভাতে। কচু ভাতে? হ্যাঁ, কচু ভাতে? আপনি কি করে জানলেন গো কচু ভাতের কথা? কি জানলাম? ওই যে বললেন কচু ভাতে। কি আশ্চর্য! আমার সেন্টু মানে তো কচু ভাতে খেতে ভীষণ ভালোবাসে। সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে মাছে আমার পুরো পুরো করে একসাথে ভাত খেয়ে নেয়। শুধু না লঙ্কা দিয়ে দাও, জম্মেশ্বর খাওয়া ঘুচে যাবে হতচ্ছাড়া সেন্টু না ঘেন্টু। কিছু বলছেন বিড়বিড় করে? না কিছু বলছি না গো সরোজ, ও সব কিছু না। জানেন তো ধিনিকেষ্ট বাবু, এতক্ষণ আপনাকে না সুবিধের লোক বলে মনে হচ্ছিল না, কিন্তু যে আপনি কচু ভাতের কথা কইলেন তখনই মনে হলো এ বাবা, এ তো বেশ ভালো লোক, আমার সেন্টুর মনের খবর রাখে। সে তো বটে, কিন্তু এখন একটু আমার মনের খবরটা শোনো সরোজ। সরু, আবার সরু? কি মুশকিলে যে পড়লুম। শুনুন, আপনার মনের খবরে আমার কি দরকার? আমার কি দরকার? বেলা হল, আপনি আমার পথ দেখুন। পরে বললে হবে না, এক্ষুনি 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 হাত আছে, এক্ষুনি করে আমার এক্ষুনি করে ধেয়ে ধেয়ে আসছেন কেন আমার দিকে? আগে না না দাঁড়ান, ওইখানে দাঁড়িয়ে বলুন না। আগে তুমি বলো আগে সেও কি গত? সে আবার কি? সে মানে আরে বাবা, আমি কার কথা বলছি? সে
জ্যান্ত না মরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু পরিষ্কার করে বলুন। ওই তো মানে আর কি, মানে উনি মানে অর্ধাঙ্গ। আপনার ঘুষি পায় পড়ি বাপু, সোজা ভাবে কথা কন তো, কি অঙ্গ মঙ্গ বলছেন? আপনি আমার স্বামীর কথা জিজ্ঞেস করছেন কি? সে নেই অনেক কাল। ওই আপনার গত নাকি? হ্যাঁ, বিয়ের পর পরই। ও কি সুখবর গো, কি আনন্দ, নেই তো? আমার স্বামী গত, সেটা আপনার কাছে আনন্দে? না মানে বলছি, তুমি তো এখন ঝাড়া হাত পা, এইবার তো আমি তোমার কাছে আসতে পারি, বলো তাই না? যাই না? ওকে, অত কত কথা আমার ফেলে ভেজে আসছে না। আমার কাছে যাই না? দাঁড়ান আগুবেন না, দাদা দাদা করে আমার সেন্টু যদি একবার এসে পড়ে তাইলে তো বারবার খবরদার আপনি বারবার সেন্টু সেন্টু করো না। ওই কচু মতে বাড়ি আসার আগে কথাটা বলে ফেলতে দাও। সোনামণি, সরু, আমার সরু সোনা, আমি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতে চাই, মানে আর একটা সংসার করতে চাই তোমাকে নিয়ে। তোমার হাতটা একবার আমার হাতে দাও না গো। আপনি হাত এগিয়ে আসছেন কেন? কোথায় বাপ ধরে? খবরদার আমার পানে আসবেন না, আবার আসেন সেন্টু। আর কিন্তু আমার বুকের ভেতরটা দুরুম দুরুম করছে। আমার হাতটা ধরো না, আমার হাতটা ধরো না। তোমার এই সেন্টু আসার আগেই না আমি মানে একেবারে সেন্টু আসার আগেই যা আপনি শুয়ে পড়লেন কেন? আপনাকে বুকে দুরুম দুরুম শুরু হয়ে গেল নাকি? অদিনী কেষ্ট বাবু, আমি এখন এই কালা পাড়াকে নড়ারঙ্গি করে গো। দিনি আয়, ও দিনি, ও দিনি, দিনি নাকি যেন কেষ্ট পান পান, একবার উঠুন না, ও পান কেষ্ট বাবু, দিনি উঠুন উঠুন উঠুন। শুরু আমার এই চেহারা সরু সরু বলে ডাকলে কি কাণ্ড! আমি কি দশাশই? কিন্তু নাটকটা ভীষণ সুন্দর, মজার, খুব খুব সুন্দর নাটকটা। সঙ্গে তখন সময় হয়ে গেছে আবার একটা ছোট্ট বিরতি, এক্ষুনি আসছি। যাও মেঘে ভেসে অন্য আকাশে, রাজপথে শহরের গায়ে। ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে কেনাকাটা করার একমাত্র অনুষ্ঠান উপহার। আপনারা অংশগ্রহণ করতে চান? বিশদ জানার জন্য যোগাযোগ করুন 9163447280 কিংবা 9903674344। BRWS হসপিটাল জাপান পুরস্কার প্রাপ্ত, 145টি দেশের দ্বারা নির্বাচিত, আমেরিকায় পুরস্কৃত। BRWS স্বাস্থ্য পরিষেবায় 30 বছর। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক BRWS হসপিটাল, স্বাস্থ্য পরিষেবায় 30 বছর। সত্যি সত্যি প্রাণকেষ্ট বাবু ওরফে ধীনিকেষ্ট বাবু আর সরোজিনীর কথা শুনছিলাম। এরা আবার একটু অন্য স্বাদের দিকে ঘুরে যাবো। আমার মনে একটু রবীন্দ্রনাথের একটা ছোট্ট তাসের দেশের অংশ আছে বলি, মনে তো বাদ দিয়ে ভালো লাগে না। তাই শেষ আশ্রয় ঢেলে যাই আবার সেই গানটা। এ কি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে? কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। বলছো কি? কি কাণ্ড, কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি? জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও কিনা আজকে ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো কি জানো, আমি বেশ মালিনী, আজ জন্ম ফুল তুলতে। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো, সেই জন্মের
মাধবপুর থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যাই শুনিয়ে, ঘরেতে। আচ্ছা, এই গরাবু মন্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, আচ্ছা তারাও কি তাহলে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায়। কি করছিটা কি? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে গো আমায়? মনে হচ্ছে পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গিয়েছে সরে, একেবারে যেন নতুন মানুষ। তোমাদের ছক্কা পাঞ্জা আমাদের শাসাতে এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। কেন, কি হলো আবার তাদের? ছাপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, এমনকি গুনগুন করে গান গাইছে। বলো কি, গান? ছক্কা পাঞ্জার গান? সুরে না হোক বেসুরে। আমি তখন চুল বাঁধছিলাম জানো, থাকতে পারলাম না, চলে আসতে হলো। আশ্চর্য করলে, চুল বাঁধা? চুল বাঁধা এই বিদ্যে তোমার কে শেখালে? কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হলো বেনি বন্ধন। এ বিদ্যে কে শেখালো তাকে? চলো আমার সঙ্গে ছক্কা পাঞ্জার গান শুনিয়ে আনি। দোষ দেবো কাকে? আমারই, জানো আমি তো এত বেশ শুরু, আমারই গান গাইতে ইচ্ছে করছে। দেখো, সম্পাদকীয় শুনতে না পায়, স্তম্ভে চড়াবে। সে দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছি বনে খবর নিতে। দেখো হচ্ছনি, ভয় কিন্তু ঘুচে গেছে আমার। কেন কি জানি। এই তুমি আমার কিছু একটা হুকুম করো তো, তোমার জন্য একটা দুঃসাধ্য কিছু করতে আর চাই। যাই করো, গান গেও না। বনে জবা ফুটেছে, দেখো দেখো কত জবা, তুলে এনে দাও, ফুলের রস দিয়ে রাঙাবো পায়ের তলা। দেখো সুন্দরী, আজ সকালে উঠে আমি বুঝেছি আমাদের আমাদের এই যে তাস জন্ম না, এটা স্বপ্নে না, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। তুই শোনো শোনো, আমার সেই যুগে রচিত গান আকাশ থেকে কে যেন বয়ে আনছে। শীতল হাওয়া লাগলো আমার গানের তারে। দেখো অরতনী, মন শীতল হাওয়া ছটফটি উঠছে যমরাজের সঙ্গে পাল্লা দিতে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি, তুমি পরিয়ে দিলে আমার কপালে জয় তিলক, আমি বেরোলুম বন্দিনীকে উদ্ধার করতে, বন্ধু দুর্গের দ্বারে বাজালুম আমার ভেরি। চলো চলো দি, মরণ পণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। দেখতে পাচ্ছি রে সামনে কি যেন কালো পাথরের ভ্রুকুটি, ভেঙে চুরমার করতে হবে। তিনি মাথায় যদি পারে পড়ব, পথ কাটতে হবে আমাদের পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে। কি করতে এসেছি এখানে? ছি ছি ছি, কেন আছি এখানে? এর কি অর্থহীন দিন, প্রাণহীন রাত্রি, কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে। সাহস আছে, সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে, অজানাকে ভয় করবে না? না করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ পুরোতে চাইবে না। যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাই তোমার সামনে, দিনে ধরেছি জয়ের ধ্বজা তোমার আগে আগে। আর একবার উঠলাম না, ভাঙতে হবে ভাঙতে হবে এখানের এই অলসের ব্যাগ, ভাঙতে হবে নির্জীবের গণ্ডি, ফেলে ফেলতে হবে এই সব নিরক্ষের আবর্জনা। ছেড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছেড়ে ফেলো, শুদ্ধ হও, পূর্ণ হও। এটাও সিম্বল, একদমই তাই। এবং আজকে সব শেষে, আমাদের সকালবেলার এই আড্ডার সব শেষে গিয়ে সেই অবধারিত ভাবে আমাদের ফিরে যেতে হবে রবি ঠাকুরের কাছে। এবং উদাত্ত কণ্ঠে জগন্নাথদা কিন্তু এটা সবাইকে বলবেন, সুখ হও, পূর্ণ হও। আমরা সেই সময় এসে দাঁড়িয়েছি, আমাদের নিজেদের আত্মশুদ্ধির সময় এসেছি। এখন আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, সারা পৃথিবীতে যে সময় এসে দাঁড়িয়েছে, আত্মশুদ্ধি আত্মবিশ্লেষণের বড্ড বেশি প্রয়োজন দরকার এখন যা চলছে চারদিকে। এবং শেষ কথাটা কে বলেন? রবীন্দ্রনাথ। আবার কি তাই?
দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। আমাদেরও সকালে আনন্দ শেষ করতে দিয়ে ইচ্ছে করছিল না, একদমই ইচ্ছে করছিল না, কারণ আজকে অদ্ভুত ভাবে জগন্নাথ উর্মিদের সঙ্গে যে কতদিন এখানে আড্ডা দিয়েছি, কখনো এরকম হয়নি নজরুল দিয়ে শুরু করে রবীন্দ্রনাথের শেষ কথা। পরিকল্পনাই না, এইরকম একটা সেতু তৈরি হওয়া, এইরকম একটা জার্নি, এবং মাঝখানে সবাই এসে গেছে। সুনীল দা আছেন, প্রণব বাবু আছেন, কবি সুমন আছেন, মানে কাউকে আমরা সব প্রজন্মকে নিয়েই একটা সুন্দর একটা জার্নি হঠাৎ করে হয়ে গেল। আর এটাই বোধহয় হয়, আগে থেকে পরিকল্পনা না করলে জার্নিটা অনেক সুন্দর হয়ে যায়। খুব ভালো থেকো দুজনে, ভালো ঠিক থাকিস এইরকমই থেকো, সুন্দর থেকো। আপনি তুমিও খুব ভালো থেকো, তোমরাও খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো। আর তুই ছাড়া আর যারা আড়ালে আড়ালে রয়েছেন আমাদের বন্ধুরা সবাইকে আমাদের এটা আমাদের ভীষণ ভালোবাসার জায়গা, একদম তাই। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, সারাক্ষণ এত সুন্দর সঙ্গ দিয়ে হ্যাঁ, খুব তুমি ভালো তোমাদের লাগলো। সাথে বাজায় না বোধহয় না? ও খুবই সবসময় সব জায়গাতেই ওই এখন প্রধান, মানে এই বাচিক শিল্পের সঙ্গে যে বাজনার দিকটা সেটা ওই স্টাইলটা বেড়েছে। ভালো থাকবেন আপনি, ভালো থাকবেন আপনারা সকালেও। আজকে তো আড্ডা এখানে শেষ করছি, কাল সকালে